2024-এর 5 আগস্টে সেই নজিরবিহীন পালাবদলের পর অনেকেরই মনে প্রশ্ন ছিল, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবার কোন দিকে যাবে। দীর্ঘ 1.5 বছরের টানাপোড়েন শেষে 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। ঢাকার মসনদে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান আর নয়াদিল্লির মনোভাবে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। ভারত কি তবে এবার বুঝেই নিয়েছে যে কোনো নির্দিষ্ট দল নয়, সম্পর্ক হতে হবে দেশের মানুষের সাথে। গত 1.5 বছরের ভারতীয় আচরণ বিশ্লেষণ করলে 3টি বড় পরিবর্তন চোখে পড়ে। প্রথমত, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভারত এটা পরিষ্কার করে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি তারা হয়তো মানবে না, কিন্তু এই হাসিনা ইস্যু যেন দ্বিপাক্ষিক সম্পর্কের পথে বাধা না হয়। দিল্লি এখন হয়তো শেখ হাসিনা পর্বকে অতীত হিসেবে গণ্য করে আগামী দিনের আলোর দিকে তাকাতে চায়। দ্বিতীয়ত, দিল্লির এই আচরণ প্রমাণ করে যে তারা এখন আর কোনো নির্দিষ্ট সরকার বা দলকেন্দ্রিক সম্পর্ক রাখতে চায় না। ভারত এখন গুরুত্ব দিচ্ছে পিপল টু পিপল কানেক্টিভিটি বা মানুষের সাথে মানুষের ঐতিহাসিক সম্পর্কে। তৃতীয় কারণটি বিশুদ্ধ ভূরাজনীতি। উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের জন্য বাংলাদেশ যতটা প্রয়োজন, টালমাটাল অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির রথে চড়াতে বাংলাদেশের জন্য ভারত ততটাই দরকারি। কিন্তু সম্পর্কের তালি কি একতরফা পাচ্ছে? মোটেও না। লন্ডনের দীর্ঘ প্রবাস জীবন তারেক রহমানকে দিয়েছে এক নতুন প্রজ্ঞা ও রাজনৈতিক বিচক্ষণতা। যখন রাজপথে অনেকে কড়া ভারত বিরোধিতায় মুখর, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব বেছে নিয়েছেন পরিপক্ক ও শালীন ভাষা। তিনি বারবার আশ্বস্ত করেছেন, বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসবাদী বা মৌলবাদীর চারণভূমি হবে না। ভারতের সাড়াও ছিল চোখে পড়ার মতো। বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে নরেন্দ্র মোদী বিশেষ চিঠি পাঠান তারেক রহমানের কাছে। খালেদা জিয়ার মৃত্যুর পর গত বছরের 31শে ডিসেম্বর ঢাকায় এসে ভারত সরকারের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন এস জয়শঙ্কর। সেই চিঠিতে মোদী তার আশা ব্যক্ত করেন যে তারেক রহমানের নেতৃত্ব ভারত বাংলাদেশ অংশীদারত্বের নতুন সূচনা করবে। এমনকি শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি প্রমাণ করে যে দিল্লি এখন ঢাকার নতুন নেতৃত্বকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে। এই সদ্ভাব শুধু চিঠিতে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে মাঠের কাজেও। নতুন সরকার গঠনের পরপরই ভারতে গিয়ে রয়ের প্রধানের সাথে বৈঠক করেছেন ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। অন্যদিকে জ্বালানি সংকটে পড়া বাংলাদেশ যখন ভারত থেকে বাড়তি ডিজেল চাইল, ভারত তা নাকচ করেনি। জয়শঙ্কর যে সুপ্রতিবেশী সুলভ মনোভাবের কথা বলেছিলেন, এটি তার বড় উদাহরণ। এছাড়া গত 1.5 বছরে ঝুলে থাকা ভিসা সমস্যা সমাধানের ইঙ্গিতও দুই দেশের অর্থনীতির জন্যই স্বস্তিদায়ক। আপাতত সব ইঙ্গিতই ইতিবাচক। কূটনৈতিক ও রাজনৈতিক এই সংযম যদি বজায় থাকে, তবে দুই দেশের সাধারণ মানুষই এর সুফল পাবে। তবে এই বন্ধুত্বপূর্ণ যাত্রা কতটা দীর্ঘ হবে তা নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের রাজনৈতিক দূরদৃষ্টির উপর। সব মিলিয়ে বাংলাদেশের নতুন সরকার এবং ভারতের বর্তমান নেতৃত্বের এই পথ চলা সম্পর্কে আপাতত এতটুকুই বলা যায়, সো ফার সো গুড। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।